ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বাই সাগর। আমরা করছিলাম ইউথ কম্পিটিশন টাইমস বিজ্ঞান বইয়ের সম্পূর্ণ বাংলা ও ইংরেজিতে সমাধান। আগের ভিডিওতে আমরা করেছিলাম আলোর কিছু কোশ্চেন নিয়ে আলোচনা। আজকের এই ভিডিওতে করব আমরা গোলীয় দর্পণ বা স্পেরিক্যাল মিরর সম্পর্কে আলোচনা। ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের কাছে অসংখ্য পরিমাণে শেয়ার করে দাও। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, তোমরা আগের ভিডিওগুলো প্রত্যেকটা সিকোয়েন্স অনুযায়ী দেখো, তাহলে প্রত্যেকটা টপিক ওয়াইজ বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর প্রত্যেকটা টপিক ওয়াইজ আমার বাংলায় করা আছে, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। সেগুলো তোমরা আমাদের আগের ভিডিওতে গিয়ে দেখো, আমাদের প্লেলিস্টে গিয়ে দেখো, তুমি সব ভিডিও তুমি দেখতে পাবে। চলো আজকের টপিকটা শুরু করা যাক। গোলীয় দর্পণ বা স্পেরিক্যাল মিরর। এই গোলীয় দর্পণকে কটা ভাগে ভাগ করা যায়? গোলীয় দর্পণকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা কি, একটাকে বলা হয় উত্তল দর্পণ, ঠিক আছে, আর একটাকে বলা হয় অবতল দর্পণ, ঠিক আছে। দর্পণ মানে কি? দর্পণ, এই চ্যাপ্টারটা বুঝতে গেলে তোমাদের একটু ধৈর্য রাখতে হবে। যদি এই টপিকটা তোমরা বুঝতে পারো তাহলে প্রত্যেকটা কোশ্চেন তুক্কা মেরে তোমরা বুঝে যাবে। তোমরা 5 মিনিট ধৈর্য ধরে বসো, যে এই টপিকগুলো ভালোভাবে বুঝে নাও, তারপরে কোশ্চেনগুলো আসবে, পটাপট তোমরা অ্যান্সার দেবে। আর যদি না এই টপিকটা বুঝতে পারো বা এখানে যে থিওরিগুলো আছে সেগুলো যদি না বুঝতে পারো, তাহলে কিন্তু তোমরা কোশ্চেনগুলো করতে পারবে না। প্রত্যেকটা কোশ্চেন মুখস্থ করে তুমি কত মনে রাখতে পারবে? পরীক্ষার খাতায় গিয়ে সব ভুলে যাবে। দেখবে যদি তুমি কোনো জিনিস বুঝে নাও, সেটা দেখবে পরীক্ষার খাতায় ঠিক নামাতে পারবে। আর তোমরা এই 5 মিনিট বসো, তারপরে যদি না বুঝতে পারো তখন বলবে দাদা আমি বুঝতে পারিনি। কমেন্টে জানাবে বা আমার টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা জানাবে, ঠিক আছে। আশা করি তোমাদের এই কোশ্চেনটা করতে হবে না যে আমি বুঝতে পারিনি দাদা, ঠিক আছে। তোমাদের চিন্তার কারণ নেই, আমি করাচ্ছি, তোমরা একটুখানি ধৈর্য ধরে বসো। এবার দেখো, উত্তল দর্পণ আর অবতল দর্পণ। উত্তল দর্পণকে কি বলা হয়? কনভেক্স, CONVEX, কনভেক্স মিরর, ঠিক আছে। আর এই অবতল দর্পণকে কি বলা হয়? CONCAVE, কনকেভ মিরর, ঠিক আছে। মিরর, অবতল দর্পণকে বলা হয় কনকেভ আর উত্তল দর্পণকে কনভেক্স বলা হয়। এবার দেখো, এখানে একটা অবতল দর্পণের ছবি আঁকছি, ঠিক আছে। এখানে যেহেতু গোলীয় দর্পণ বলেছে, দেখো একটা গোলাকার আমি আঁকছি, ঠিক আছে। আর দর্পণের কি থাকে? দর্পণের দেখো, আমরা যখন সমতল দর্পণ দেখেছিলাম, ওর পিছনে কি থাকে? ওর পিছনে পেন্ট করা থাকে না? কিসের পেন্ট করা থাকে? সেটা হচ্ছে সিলভার ব্রোমাইড, AgBr, বা সেটাকে বলা হয় সিলভার ব্রোমাইড, ঠিক আছে। সিলভার ব্রোমাইড দিয়ে কি করা থাকে? পেন্ট করা থাকে, AgBr। ঠিক এই রকম দেখো, আমরা সব সময় দর্পণের ডান দিকে করব, পেন্ট করব। দেখো এই দর্পণের ডান দিকে পেন্ট করি, ঠিক আছে। এবার এবার দেখো, এই দর্পণে যদি আমরা ডান দিকে পেন্ট করি তাহলে কি হবে? এরকম হবে। এবার দেখো, মাঝখান থেকে এটা মুছে দিই। এবার দেখো, এখানে দেখো, এটা কি দর্পণ তৈরি হয়ে গেল? যার এই এই যে দর্পণটা তৈরি হলো তোমার এই ডান দিকে, আমি নাম দিয়ে দিচ্ছি, এটা 1 নম্বর আর এটা 2 নম্বর। তাহলে 1 নম্বর যেটা তৈরি হলো ওটা কি দর্পণ তৈরি হলো? দেখো এর বাঁ দিকটা কি গুহা মতো আছে না, আর ডান দিকটা পেন্ট করা আছে। দেখো পেন্ট করা মানে কি? সিলভার ব্রোমাইড দিয়ে পেন্ট করা আছে, যাতে এই পাশ থেকে কোনো বস্তু এলে, মানে বাঁ দিক থেকে যখন কোনো বস্তু আসে, এতে যাতে লেগে প্রতিফলিত হতে পারে। আর যদি না এখানে পেন্ট করা থাকতো তাহলে কি হতো? এ তো ভেদ করে চলে যেত, যেমন আমাদের চশমা, ওটা লেন্স হয়ে যেত। তুই ভেদ করে যেত, ওটা লেন্স হয়ে যেত। আর যখন ভেদ করতে পারবে না, ওটা কি হয়ে যাবে? মিরর হয়ে যাবে। এবার দেখো এখানে, তাহলে এটা কি জানতে পারলাম? 1 নম্বরটা আমরা জানতে পারলাম অবতল দর্পণ, ঠিক আছে। সেটাকে ইংরেজিতে কি বলা হয়? কনকেভ মিরর, ঠিক আছে। তাহলে যেটা আমরা 1 নম্বরে জানতে পারলাম কি? অবতল দর্পণ। আর দর্পণে সবসময় কোন দিকে পেন্ট করা থাকে? ডান দিকে পেন্ট করা থাকে। আর আমরা কোনো আলোকে নিয়ে আসবো কোন দিক থেকে? বাঁ দিক থেকে। তাহলে যে দর্পণের বাঁ দিকটা
গুহা আকারে থাকে, দেখো এটা গুহার মতো আছে, কেপ মানে কি গুহা, সেটা অবতল দর্পণ হয়ে যাবে। আর এই 2 নম্বরটা দেখো, যদি আমি ডান দিকে পেন করে দিই তাহলে কি হবে, বাঁ দিক থেকে আলো আসবে, ঠিক আছে, আলো এসে প্রতিফলিত হয়ে চলে যাবে। এটা 2 নম্বরটা তাহলে কি হয়ে যাবে, 2 নম্বরটা হয়ে যাবে উত্তল দর্পণ। সেটাকে উত্তল দর্পণকে ইংরেজিতে কি বলা হয়, কনভেক্স মিরর। ঠিক আছে, তাহলে উত্তল দর্পণ কোনটা হয়ে গেল, এই 2 নম্বরটা, আর 1 নম্বরটা কি হয়ে গেল, অবতল দর্পণ। এবার দেখো, তাহলে আমরা জানতে পারলাম কি, এই যে দর্পণটা আমি এখানে আঁকছি এর ডান দিকে কি করব, আমরা পেন্ট করব, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে অবতল দর্পণ। ঠিক আছে, দেখো এই অবতল দর্পণ, এটা একটা গোলকের ভাগ ছিল, সেখান থেকে আমি কেটে নিয়েছি, তাহলে এই গোলকের কেন্দ্রকে কি বলা হয়, সেন্টার বলা হয়। আর এই এই যে একটা মেরু থেকে, এটাকে আমরা নাম দিচ্ছি একটা বৃত্তের একটা যে কোনো বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত তার দূরত্বটাকে কি বলি আমরা, এই দূরত্বটাকে বলা হয় রেডিয়াস বা আর। তাহলে কেন্দ্র থেকে বৃত্তের কোনো একটি অংশে যে দূরত্ব পাওয়া যায় সেটাকে কি বলা হয়, রেডিয়াস বা আর। তাহলে এখানে সি মানে কি, সেন্টার, CNTRE, সেন্টার বা কেন্দ্র। ঠিক আছে, আর মানে কি, আর মানে হচ্ছে রেডিয়াস, রেডিয়াস মানে কি ব্যাসার্ধ। ঠিক আছে, এবার দেখো তাহলে কি বললাম, বৃত্তের কেন্দ্র থেকে, এটা একটা গোলীয় দর্পণ, এই এখানে যে সেন্টার আছে সেটাকে এখানে বলা হয় সেন্টার অফ কার্ভেচার। সি মানে সেন্টার অফ কার্ভেচার, সি মানে এই গোলীয় দর্পণের ক্ষেত্রে সি মানে কি, মানে CNTRE, সেন্টার অফ কার্ভেচার, কার্ভেচার বা কি বলে এটাকে, বক্রতা কেন্দ্র। ঠিক আছে, আর আর মানে কি হবে এখানে, তাহলে বলো, বক্রতা ব্যাসার্ধ হয়ে যাবে, বক্রতা ব্যাসার্ধ। এবার দেখো এর ক্ষেত্রে আরেকটা কি হতে পারে, আরেকটা হবে এই রেডিয়াস, যেটা আমরা জানলাম না, কেন্দ্র থেকে বৃত্তের কোনো একটা বিন্দু পর্যন্ত। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা বিজ্ঞানের ভাষায় বলি তাহলে কি হবে, বক্রতা ব্যাসার্ধ কাকে বলে, সেন্টার অফ কার্ভেচার থেকে এই যে কোনো মিররের, এই মিররের পোল পর্যন্ত, এটা এই এই যে বিন্দুটা আছে এই বিন্দুটাকে বলা হয় পোল, তাহলে এই বিন্দুটাকে বলা হয় সেন্টার অফ কার্ভেচার। কেন্দ্র, কেন্দ্র যেটা আছে সেটাকে বলা হয় সেন্টার অফ কার্ভেচার, এইটাকে বলা হয় সেন্টার অফ কার্ভেচার। আর এখানে যে বিন্দুটাই পি লিখলাম এটা হয়ে যাবে মেরু, পি বা মেরু বা পোল। ঠিক আছে, পি মানে লিখে দিচ্ছে এখানে পোল, POLE, পোল বা মেরু। ঠিক আছে, তাহলে বক্রতা কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্বটাকে কি বলা হয়, বক্রতা ব্যাসার্ধ। এবার দেখো এই বক্রতা ব্যাসার্ধ যা আছে তার অর্ধেক করে দিলে সেটা হয়ে যাবে কি, এই দর্পণের ফোকাস। তাহলে আমরা এফ মানে কি, এফ মানে ফোকাস, FOCUS, ফোকাস, ফোকাস। ঠিক আছে, আর এই ফোকাস সমান কি জানি আমরা, যে রেডিয়াস আছে তার অর্ধেক হয়ে যাবে ফোকাস। এই যে ফোকাস আছে, এই যে রেডিয়াস আছে, এই যে গোলীয় দর্পণ, এটা একটা কি অবতল দর্পণ। ঠিক আছে, এই দর্পণের যে বক্রতা ব্যাসার্ধ আছে তার অর্ধেককে কি বলা হয়, তার অর্ধেকটাকে বলা হয় ফোকাস। আর ফোকাস কি না, যেখানে সব রশ্মিগুলো এসে মিলিত হয়। ধরো এটা একটা দর্পণ, কি দর্পণ, এটা অবতল দর্পণ। ঠিক আছে, এখানে এটা কি, এটা তার একটা, এই যে আমরা রেখাটা টানছি এই রেখাটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। তাহলে এখানে যেটা আমরা টানছি সেটা কি, প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে এটাকে বলা হয় PRINCIPAL, প্রিন্সিপাল অ্যাক্সিস, অ্যাক্সিস বা প্রধান অক্ষ। তাহলে এই রেখাটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। আর এখানে যে বিন্দুটা আছে সেটাকে বলা হয় কেন্দ্র, এখানে যেটা আছে সেটাকে বলা হয় কেন্দ্র। এই যেটা দর্পণের সাথে আছে সেটাকে বলা হয় পি বা মেরু, এটাকে বলা হয় সি। আর বক্রতা কেন্দ্র থেকে পোল পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলা হয় রেডিয়াস বা বক্রতা ব্যাসার্ধ। আর বক্রতা ব্যাসার্ধের অর্ধেকটাকে বলা হয় ফোকাস। ঠিক আছে, আর ফোকাস মানে কি, যেখানে সব রশ্মিগুলো প্রতিফলনের পরে, যদি একটা রশ্মি আমি এখান থেকে পাঠালাম, সে এলো কি এখান থেকে গেল, একটা বস্তু এখান থেকে পাঠালাম সে এখান থেকে গেল, আবার একটা বস্তু এরকমভাবে পাঠালাম সে আবার এখান থেকে প্রতিফলিত হয়ে, এই যে প্রতিফলিত হওয়ার পর যেখানে
সব রশ্মিগুলো এসে মিলিত হচ্ছে, সেই বিন্দুটাকে বলা হয় ফোকাস, ওই দর্পণের ফোকাস। ঠিক আছে, তাহলে এখানে কি কি দেখলাম আমরা? সি মানে সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র, আর মানে বক্রতা ব্যাসার্ধ, পি মানে পোল বা মেরু, এম মানে ফোকাস, আর রেডিয়াসের অর্ধেক হয়ে গেলে সেটা হলো ফোকাস। ফোকাস সমান কি হয়? রেডিয়াস যা থাকে তার অর্ধেক ফোকাস হয়ে যায়। ঠিক আছে, পরের আরও ভালোভাবে ছবি এঁকে তোমাদের বোঝাচ্ছি, দেখো আরেকবার। দেখো এটা একটা কি, এটা একটা অবতল দর্পণ। ঠিক আছে, এর এই যে রেখাটা টানলাম এটা কি? এই রেখাটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। ঠিক আছে, এবার একটা অন্য কালার নিয়ে নিই। এবার দেখো এর যে এই যে বিন্দুটা, যেটাকে কি বলা হয়? সেন্টার অফ কার্ভেচার বা সি বা বক্রতা কেন্দ্র। এই বক্রতা কেন্দ্র এবং এই দর্পণের মধ্যে অবস্থিত একটা বিন্দু, যেটাকে আমরা জানি কি? পোল, POLE, পোল, পোল বা মেরু। ঠিক আছে, এটা পোল বা মেরু বলে। আর এই বক্রতা কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্বটাকে কি বলা হয়? রেডিয়াস বা আর বলা হয়। এটাকে বলা হয় রেডিয়াস বা আর। আর রেডিয়াসের অর্ধেক সেটা হয়ে যাবে কি? ফোকাস। তাহলে এই বিন্দুটা হয়ে গেল ফোকাস। ঠিক আছে, আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছো বা এই টার্মগুলো বুঝতে পেরেছো। এবার চলো দেখি গোলীয় দর্পণ থেকে ছবি কিভাবে তৈরি হয় সেটা দেখি। এবার দেখো এখানে একটা আমি কি আঁকছি? অবতল দর্পণ আঁকছি। তাহলে এই রেখাটা টানলাম, এটা কি? এটাকে প্রিন্সিপাল অ্যাক্সিস। এর মাঝখানে এই বিন্দুটাকে বলা হয় সেন্টার অফ কার্ভেচার, এটাকে বলা হয় পোল। ঠিক আছে, আর এর মাঝখানে যে বিন্দুটা, এটাকে বলা হয় ফোকাস। আর সেন্টার অফ কার্ভেচার এদিকে যে কোনো একটা বিন্দুকে, বা তুমি অনন্ত মানে যে তুমি যত দূর পর্যন্ত যাও, এই অনন্ত মানে কি? এটা অসীম, তুমি অসীম পর্যন্ত যাও। ঠিক আছে, এখান থেকে অসীম টানতে 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 তুমি অনেক দূর অনেক দূর অসীম পর্যন্ত চলে গেছো। ঠিক আছে, তাহলে এখানে যদি প্রতিবিম্ব কিভাবে তৈরি হয় এবার তোমাদের দেখায়। দেখো তুমি যদি এখানে একটা বস্তু রাখো অসীমে, অসীমে যদি কোনো একটা বস্তু রাখো, তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? তার প্রতিবিম্ব তৈরি হবে ফোকাসে তৈরি হবে। আর সেটা কি হবে? উল্টো তৈরি হবে। তাহলে অসীমে যদি তুমি কোনো বস্তু রাখো, তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? ফোকাসে তৈরি হবে, এবং বস্তুর থেকে অনেক ছোট তৈরি হবে। আর কি হবে? দেখো উল্টানো হবে। ঠিক আছে, এবার দেখো অসীম থেকে তুমি আরেকটু সরে এলে, অসীম আর কার্ভেচারের মাঝখানে একটা বস্তু রাখলে, তাহলে কি হবে? এই প্রতিবিম্বটাও নিচে থেকে সরে আসবে। তাহলে ফোকাস আর কার্ভেচারের সীমানে কি? সেন্টার অফ কার্ভেচার, তার মাঝখানে হবে। আবার তুমি বস্তুটাকে, এই যে আমি এই উপরে যেগুলো লিখছি সেগুলো বস্তু, আবার বস্তুটাকে তুমি কোথায় আনলে? সেন্টারে আনলে, তাহলে প্রতিবিম্বটা কোথায় হবে? সেন্টারে হবে। আবার তুমি বস্তুটাকে সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মধ্যে রাখলে, মানে এই পজিশনে রাখলে, তাহলে প্রতিবিম্ব কোথায় হবে? দেখো নিচের দিকে এই একটু সরে আসবে, সেন্টার অফ কার্ভেচার আর অসীমের মধ্যে তৈরি হবে। আবার তুমি বস্তুটাকে ফোকাসে রাখলে, ঠিক আছে, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? অসীমে তৈরি হবে। তাহলে কি বললাম আরেকবার করছি, দেখো এটা একটা কি? অবতল দর্পণ। ঠিক আছে, অবতল দর্পণের প্রতিবিম্ব কিভাবে তৈরি হয় সেটা তোমাদের দেখাচ্ছে। এটা কি তাহলে ছিল? এটা প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। এটা কি ছিল? অসীম। এরকম টানতে 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 তুমি অনেক দূর চলে গেছো। ঠিক আছে, এবার এই বিন্দুটা কি ছিল? সি ছিল। এই বিন্দুটা কি ছিল? এফ, সেটা সেন্টার অফ কার্ভেচার। আর এটা কি ছিল? ফোকাস। আর এই যে বিন্দুটা ছিল দর্পণের এখানে যে বিন্দুটা, সেটা ছিল পি বা পোল। এবার দেখো কোনো বস্তুকে তুমি অসীমে রাখলে, ঠিক আছে, তাহলে এখানে আমি একটা বক্স করে লিখছি। ঠিক আছে, দেখো এটা একটা বস্তু, তুমি অসীমে রেখেছো বস্তু, এটাকে লিখছি বস্তু। আর এটা হচ্ছে প্রতিবিম্ব। একটা বস্তুকে তুমি অসীমে রেখেছো, মানে এখানে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? ফোকাসে তৈরি হবে। আবার দেখো তুমি একটা বস্তুকে এই অসীম আর সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে রেখেছো, তাহলে কি? অসীম আর সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে রেখেছো, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? দেখো ফোকাস আর সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে, তাহলে ফোকাস আর সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে। আবার যদি তুমি বস্তুটাকে সেন্টারে রাখো, মানে এই পজিশনে রাখো, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? এই সেন্টারে তৈরি হবে, তাহলে সেন্টারে রাখলে সেন্টারে তৈরি হবে। আবার তুমি বস্তুটাকে একটু ওইদিকে সরিয়ে নাও, সেন্টার আর ফোকাসের মাঝখানে, সেন্টার আর ফোকাসের মাঝখানে মানে এই পজিশনে রাখো, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? সেন্টার আর অসীমের মাঝখানে, মানে এখানে তৈরি হবে। তাহলে কোথায় হবে? সেন্টার আর অনন্তের মাঝখানে।
এবার দেখো তুমি প্রতিবিম্বটাকে কোথায় রাখলে, ফোকাসে রাখলে, তাহলে কোথায় তৈরি হবে, ফোকাসে যদি তুমি বস্তুটাকে ফোকাসে রাখলে তাহলে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, ফোকাসের সাথে অসীমের সম্পর্ক আছে, তাহলে অসীমে প্রতিবিম্ব তৈরি হবে। ঠিক আছে, আবার তুমি বস্তুটাকে কোথায় রাখলে, ফোকাস আর পোলের মাঝখানে রাখলে, তাহলে ফোকাস আর পোলের মাঝখানে রাখলে বস্তুটা পোলের বা দর্পণের ডান দিকে চলে যাবে, তাহলে কি হবে, দর্পণের ডান দিকে প্রতিবিম্ব তৈরি হবে। আবার তুমি বস্তুটাকে পোলে রাখলে, তুমি বস্তুটাকে এইখানে রাখলে, তাহলে তার প্রতিবিম্ব কোথায় হবে, এই দর্পণের ডান দিকে তৈরি হবে। তাহলে কি বললাম আরেকবার দেখো, তুমি একটা, এটা কি অবতল দর্পণ, অবতল দর্পণ, ঠিক আছে। এই অবতল দর্পণে কি হয়, কোনো বস্তুটাকে তুমি যদি অসীমে রাখো তার প্রতিবিম্ব তৈরি হবে ফোকাসে, অসীম থেকে কার্ভেচার, আর ফোকাস থেকে কার্ভেচারের মধ্যে তৈরি হবে। আর যদি সেন্টার অফ কার্ভেচারে রাখো তাহলে প্রতিবিম্ব সেন্টার অফ কার্ভেচারে তৈরি হবে। আবার সেন্টার অফ কার্ভেচার থেকে একটু সরে এসো, তাহলে সেন্টার অফ বা অসীমের মধ্যে তৈরি হবে, ফোকাসে রাখলে অসীমে তৈরি হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার তোমরা ভাবছো কখন বড় হবে কখন ছোট হবে। এবার দেখো এটা কি, এটা একটা অবতল দর্পণ, ঠিক আছে। এটা কি, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা অসীম, ঠিক আছে। এবার এই অসীমে তুমি একটা কোনো বস্তুকে রেখে দিয়েছো, এটা ধরো অসীম, এই অসীমে তুমি কোনো একটা বস্তুকে রেখে দিয়েছো, এটা কি সেন্টার আর এটা ফোকাস, ঠিক আছে। এই অসীমে যখন একটা এই বস্তুটাকে তুমি রেখেছো, এর প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, ফোকাসে তৈরি হবে এবং উল্টো তৈরি হবে, এবং কি হবে, বস্তুর থেকে ছোট হবে। এখানে দেখো বস্তুটা কত বড় ছিল, এখানে দেখো কত ছোট তৈরি হয়েছে। আবার তুমি এই বস্তুটাকে অসীম আর কার্ভেচারের মাঝখানে রাখো, তাহলে রেখে দিলাম, তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, এই সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে তৈরি হবে। দেখো উপর থেকে যত সরে সরে যাবে, এদিক থেকে নিচে থেকে তত সরে সরে আসবে। এবার দেখো এখান থেকে কি হলো, তাহলে যে বস্তুটা আমি রাখলাম তার থেকে একটু ছোট হলো, এই যে বস্তুটা ছিল এখানে তার থেকে এই বস্তুটা একটু ছোট কিন্তু উল্টানো, ঠিক আছে। আবার বস্তুটাকে আমি কোথায় রাখছি, সেন্টারে রাখছি, তাহলে এই প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, সেন্টারে তৈরি হবে, এবং কি হবে, বস্তুর সমান প্রতিবিম্ব হবে কিন্তু উল্টানো হবে। আবার দেখো সেন্টার অফ আর কার্ভেচার আর ফোকাসের মাঝখানে রাখছি, দেখো এটা একটা বস্তু, কার্ভেচার আর ফোকাসের মাঝখানে রাখছি, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, প্রতিবিম্ব এরকম একটা জায়গায় তৈরি হবে, তাহলে সেন্টার অফ আর অসীমের মধ্যে তৈরি হবে, সেন্টার অফ কার্ভেচার আর অসীমের মধ্যে তৈরি হবে। আবার আমি বস্তুটাকে কোথায় রাখছি, ফোকাসে রাখছি, তাহলে এর প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, অসীমে তৈরি হবে, এবং বস্তু কী হবে, আকারে প্রকৃত যে আকার ছিল তার থেকে অনেক বড় হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার দেখো, এবার অবতল দর্পণ আমরা কোথায় ব্যবহার করি, অবতল দর্পণ আমরা কোথায় ব্যবহার করি, অবতল দর্পণ আমরা কোথায় ব্যবহার করি, দেখো ডাক্তাররা যখন দাঁতের কোনো স্কেলিং বা অন্যান্য কিছু করে, দেখবে যখন দাঁতের ডাক্তাররা দাঁত দেখে তখন কি করে, ওরা অবতল দর্পণ ব্যবহার করে যাতে বস্তুটা অনেক বড় দেখায়। তাহলে কি হয়, অবতল দর্পণে বস্তু অনেক বড় দেখায়, ঠিক আছে। তাহলে কি হয়, অবতল দর্পণে বস্তু অনেক বড় দেখায়, আর উত্তল দর্পণে কি হয়, যে বস্তু থাকে আর অনেক ছোট দেখায়। উত্তল দর্পণ, উত্তল দর্পণে কি হয়, যে বস্তু ছোট, তাহলে কোনো বস্তুকে ছোট দেখতে কি দর্পণ ব্যবহার করা হয়, উত্তল দর্পণ, আর বড় আকারে দেখতে গেলে কি ব্যবহার করা হয়, অবতল দর্পণ। তাহলে অবতল দর্পণ কোথায় ব্যবহার করা হয়, ডেন্টিস্টরা যারা দাঁতের ডাক্তার হয় সেখানে ব্যবহার করা হয়, বা যেখানে দাড়ি সেভিং করা হয় সেখানেও ব্যবহার করা হয়, ঠিক আছে। আর উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়, স্ট্রিট লাইট, যে রাস্তায় যে ল্যাম্পগুলো থাকে এই ল্যাম্পগুলোতে কি ব্যবহার করা হয়, উত্তল দর্পণ। আর অবতল দর্পণ কোথায় ব্যবহার করা হয়, আরও আমাদের যে টর্চ লাইটগুলো থাকে সেই টর্চ লাইটেও অবতল দর্পণ ব্যবহার করা হয়। এবার দেখো এই যে এটা কি এঁকেছিলাম আমি, অবতল দর্পণ, অবতল দর্পণ, ঠিক আছে, অবতল দর্পণ। এবার তোমরা অনেক সময় দেখবে এই কোশ্চেনগুলো থাকে যে ফোকাস প্লাস মাইনাস, বস্তু মাইনাস হবে না প্লাস হবে, এইসব নিয়ে অনেক ঝামেলা থাকে। দেখো বাঁ দিকে কোনো কিছু হলে সেটা কি হবে, মাইনাস হবে, আর ডান দিকে কোনো কিছু হলে সেটা প্লাস হবে, এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে।
তাহলে এই ক্ষেত্রে দেখো এটা অবতল দর্পণ, এক্ষেত্রে সেন্টার অফ কার্ভেচারকে সি লিখছি, এটাকে কি লিখছি এফ ফোকাস, ঠিক আছে। আর এটা অসীম এটা ছিল, আর এটা কি ছিল পোল। দেখো এই যে অবতল দর্পণের ক্ষেত্রে কি হয়, আর বস্তুকে আমরা সবসময় কোন দিকে রাখি, আমি বলেছিলাম কোনো আলো বা যাই কিছু হোক সবসময় বাঁ দিক থেকে আমি আনবো, আর ডান দিকে কি করে রাখবো, ডান দিকে আমি পেন্ট করে রাখবো যাতে ডান দিক থেকে কিছু দেখা না যায়। আয়নার ক্ষেত্রে থাকবো না, এটা একটা আয়না, তুমি এদিক থেকে দেখছো, দেখবে ওদিকে কিছু দেখতে পাবে না, কিন্তু তুমি যদি বাঁ দিক থেকে দেখো তাহলে দেখতে পাবে, এটা আয়না, ঠিক আছে। এবার এবার দেখো তাহলে বাঁ দিক থেকে যা কিছু আনবো সব কি হবে, মাইনাস হবে, আর ডান দিকে যা কিছু হবে সব প্লাস হবে। দেখো এর এর যদি ফোকাস আমরা ধরি, এই অবতল দর্পণের ফোকাস, তাহলে সেটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। আর এর যদি রেডিয়াস ধরি, রেডিয়াস সেটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। বা রেডিয়াস অফ কার্ভেচার যেটা আমরা বলি সেটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, ফোকাসও নেগেটিভ হয়ে যাবে। আর এখানে বস্তুটাকে আমরা ইউ ধরি, ইউ কি হয়ে যাবে, ইউ তো নেগেটিভ হয়ে যাবে। দেখো বস্তুকে সবসময় আমরা কোন দিকে রাখি, বস্তু সব সময়ের জন্য তোমরা জানবে নেগেটিভ হবে, কারণ বস্তুটাকে আমরা সবসময় বাঁ দিক থেকেই রাখি, কারণ বাঁ দিক থেকে না রাখলে আমরা দেখতে পাবো না, ডান দিকে রাখলে আমরা দেখতে পাবো না বস্তুটাকে, বা বস্তুর প্রতিবিম্ব তৈরি হবে না। তাহলে বস্তুটাকে আমরা সবসময় কোথায় রাখি, বাঁ দিকে, সেটা নেগেটিভ হয়। আর এই অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস কি হয়, নেগেটিভ, আর রেডিয়াস অফ কার্ভেচার সেটাও নেগেটিভ হয়। এবার দেখো এবার উত্তল দর্পণ, উত্তল দর্পণটা কীরকম দেখতে হয়, দেখো এরকম দেখতে হয়, এর ডান দিকটা পেন্ট করা আছে, ঠিক আছে। এর দেখো এর ফোকাস কোন দিক হবে বলো তো, দেখো এই গোলকের ভাগ ছিল, দেখো এর ফোকাসটা হবে, এটা কি, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ, এর সেন্টার কোনটা, সেন্টার অফ কার্ভেচার, এটা সেন্টার। আর এর ফোকাস কি হবে, এই দিকে হবে। তাহলে যে দর্পণের ডান দিকে ফোকাস, তাহলে কি হবে, সেটা ফোকাস পজিটিভ হয়ে যাবে। আর রেডিয়াস অফ কার্ভেচার সেটা কি হয়ে যাবে, সেটাও পজিটিভ হয়ে যাবে। তাহলে উত্তল দর্পণ যদি তোমাদের কোশ্চেন করে উত্তল দর্পণের ফোকাস কি হবে, তাহলে পজিটিভ, আর রেডিয়াস অফ কার্ভেচার সেটাও পজিটিভ। আর যদি অবতল দর্পণ বলে তার ফোকাস কি হবে, নেগেটিভ, আর রেডিয়াস অফ কার্ভেচার সেটাও নেগেটিভ হবে। আর বস্তু সব সময়ের জন্য নেগেটিভ হবে। এই পর্যন্ত থাক। এবার কোশ্চেনগুলো করাতে আরও কিছু থিওরি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেবো, তোমাদের চিন্তার কারণ নেই। চলো প্রথম কোশ্চেনটা দেখি। এবার দেখো এখানে 43 থেকে কোশ্চেন শুরু হয়েছে, কি বলছে, টু গেট এ ডিমিনিশ ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট ইমেজ অফ এ টল বিল্ডিং হুইচ মিরর ইজ ইউজ। একটা লম্বা ভবনের ছোট ভার্চুয়াল এবং কি ইরেক্ট, খাড়া নয়, এখানে লিখে দাও সোজা চিত্র পেতে কোন আয়না ব্যবহার করা হবে সেটা জানতে চেয়েছে। ভার্চুয়াল মানে অসৎ, অ্যান্সার হয়ে যাবে অপশান বি, কনভেক্স মিরর বা উত্তল দর্পণ। দেখো উত্তল দর্পণে কি কি প্রতিবিম্ব তৈরি হয় সেটা আমি আগে তোমাদের করিয়ে দিইনি। এখানে দেখো এটা কি, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা কি ছিল, এই গোলকের ভাগ ছিল, এটা গোলক হয়নি, ডিম্বাকৃতি হয়ে গেছে, গোলকের ভাগ ছিল, এটা কি ছিল, এটা সেন্টার, এটা ছিল কি ফোকাস, ঠিক আছে। এবার দেখো একটা বস্তু তুমি অসীম থেকে নিয়ে যাচ্ছ এখানে, ঠিক আছে, কি হবে, একে প্রতিফলিত করে দেবে এরকমভাবে, আবার তুমি এরকমভাবে নিয়ে যাচ্ছ, সে কি করবে, এই দিকে প্রতিফলিত করে দেবে, কারণ কি এর পিছনে পেন্ট করা আছে, আর এটা প্রতিফলক তল থেকে এইভাবে আসবে। এবার এরা কোনো দিনের জন্য এই রশ্মিগুলো এইদিকে বেরিয়ে যাবে সোজা, এইদিকে বেরিয়ে আসবে, এরা কোনো দিনের জন্য মিলবে না, এই জন্য কী করা হয়, এখান থেকে মেলানোর চেষ্টা করা হয়। তাহলে এখানে প্রতিবিম্ব তৈরি হবে, কি হবে, সোজা প্রতিবিম্ব তৈরি হবে, কিন্তু এখানে যে বস্তুটা ছিল, ধরো বিশাল বড় একটা বস্তু ছিল, ঠিক আছে, তার প্রতিবিম্ব এখানে কত তৈরি হবে, খুব ছোট প্রতিবিম্ব তৈরি হবে, কিন্তু সোজা হবে, ঠিক আছে। আর অসৎ মানে কি, যে ছবি তৈরি হচ্ছে না, আমরা তৈরি করছি সেটাই অসৎ, আর যে ছবি তৈরি হয় সেটাকে বলা হয় সৎ, ঠিক আছে। তাহলে তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে কনভেক্স মিররে বা উত্তল দর্পণে কি প্রতিবিম্বর আকার কি হয়, ছোট হয়, অসৎ হয়, আর কি হয়, সোজা হয়। দেখো 44 দাগের কোশ্চেনটা কি বলছে, দেখো হুইচ টাইপ অফ মিরর ইজ ইউজ টু ডেন্টিস্ট টু সি লার্জ ইমেজ অফ পেশেন্ট টিথ। রোগীর দাঁতের বড় ইমেজ দেখতে ডেন্টিস্টরা কোন ধরনের আয়না ব্যবহার করে। একটু আগে আমি তোমাদের বলে দিলাম যে ডেন্টিস্টরা কোন ধরনের আয়না ব্যবহার করা হয়, অবতল দর্পণ, অপশান সি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। কারণ অবতল দর্পণে কোনো
কোনো বস্তুর কি হয়, কোনো বস্তুর বড় ইমেজ তৈরি হয়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে গেল কি অপশান সি। 45 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য সেন্টার অফ রিফ্লেক্টিং সারফেস অফ এ স্পেরিক্যাল মিরর অফ এ পয়েন্ট কল, একটা বিন্দুর একটা গোলীয় আয়তনের প্রতিফলন পৃষ্ঠের কেন্দ্রকে কি বলা হয়। দেখো এটা কি ছিল, এটা একটা অবতল দর্পণ। ঠিক আছে, এটা একটা গলীয় দর্পণ, এই গলীয় দর্পণের ভাগ ছিল এটা, সেখান থেকে আমরা কেটে নিয়েছি কি, সেই জন্য হয়ে গেছে এটা অবতল দর্পণ। এর যে প্রতিফলক পৃষ্ঠ আছে, এই প্রতিফলক পৃষ্ঠের যে কেন্দ্র, এই পৃষ্ঠটা কি প্রতিফলক পৃষ্ঠ, দেখো এই পুরোটা কি প্রতিফলক পৃষ্ঠ। এই প্রতিফলক পৃষ্ঠের কেন্দ্র মানে কি, এই পোর্শনটা, এই এই যেখানে এই পোর্শনটা এর কেন্দ্র, এই প্রতিফলক পৃষ্ঠের কেন্দ্রকে কি বলা হয়, এটাকে বলা হয় পোল বা মেরু। তাহলে অ্যান্সার হয়ে গেল কি, অ্যান্সার হয়ে গেল অপশান বি। আমি এই জন্য তোমাদের বলেছিলাম প্রথমে থিওরিটা ভালোভাবে বুঝতে। তোমরা যারা এখনও থিওরিটাকে স্কিপ করে এসেছিলে, তোমরা ভাই যাও আগে গিয়ে থিওরিটা ভালোভাবে বোঝো। সেটা বোঝার পরে না প্রত্যেকটা কোশ্চেন তোমরা তুক্কা মেরে উড়িয়ে দেবে, কোনো সমস্যা থাকবে না। তোমরা থিওরিটা আগে ভালো করে বুঝে নাও যে কি বলতে চেয়েছে বা কি। 46 কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান প্রডিউস এ ভার্চুয়াল ইমেজ লার্জার দ্যান দ্য অবজেক্ট, নিচের কোন বস্তুর চেয়ে বড় ভার্চুয়াল ইমেজ তৈরি করতে পারে। দেখো একটা বস্তুর প্রকৃত যা ছবি তার থেকে বড় ইমেজ তৈরি করবে, তাহলে সেটা অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে কনকেভ মিরর। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান এ, অবতল আয়না বা কনকেভ মিরর। তাহলে কনকেভ মিরর বা অবতল দর্পণে কি হয়, বস্তুর যে প্রকৃত ছবি থাকে তার থেকে অনেক বড় ছবি তৈরি করতে কনকেভ মিরর ব্যবহার করা হয়। আর যদি বলে কোনোদিন ছোট ছোট ইমেজ তৈরি করতে, তাহলে সেটা হয়ে যাবে কনভেক্স মিরর। দেখবে গাড়ির যে সাইড ভিউগুলো থাকে, যে চার চাকাগুলো থাকে তার সাইড ভিউ যে মিররগুলো থাকে, ঠিক আছে, যে পাশের যে দেখার জন্য যে মিররগুলো থাকে, সেটা কি হয়, কনভেক্স মিরর ব্যবহার করা হয়, সেটা হয়ে যায় কনভেক্স মিরর। তুমি দেখবে যে সাইডের যে গাড়ির সাইড ভিউ দেখার জন্য যে মিররগুলো থাকে, সেই মিররগুলোর মধ্যে তুমি অনেক কিছু দেখতে পাবে। দেখবে কত বড় বড় বিল্ডিং এর মধ্যে চলে এসছে, 4-5টা বড় বড় ট্রাক এর মধ্যে চলে এসছে, অনেক গাড়ি অনেক লোকজনের মধ্যে চলে এসছে, অনেক কিছু দেখতে পাবে। তাহলে কি হয়, এখানে যে বস্তুর প্রকৃত যে ছবি থাকে সেটাকে অনেক ছোট করে দেয়, সেই জন্য আমরা দেখতে পাই। আর যদি বড় ইমেজ দেখতে চাই তাহলে কি হবে, কনকেভ মিরর হয়ে যাবে। 47 কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ কাইন্ড অফ মিরর ইজ ইউজ টু রিয়ার ভিউ উইং মিরর ইন ভেহিকেল, যানবাহনের রিয়ার ভিউ মিরর হিসাবে কোন ধরনের আয়না ব্যবহার করা হয়। এই মাত্রে তোমাদের আমি বললাম কনভেক্স মিরর বা উত্তল দর্পণ, অপশান ডি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। 48 কোশ্চেনটা কি বলছে দেখো, কনভেক্স মিরর আর ইউজ ইন, উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়। দেখো গাড়ির রিয়ার ভিউর জন্য ব্যবহার করা হয়, দেখো অপশান ডি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। বা পিছনের ভিউ দেখার জন্য যে দর্পণ ব্যবহার করা হয় সেটাকে বলা হয় কনভেক্স মিরর বা উত্তল দর্পণ। 49 দাগে কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ এ কনকেভ মিরর ইজ 30 সেন্টিমিটার, ফলোয়িং কার্টার সাইন কনভেকশন ইটস ফোকাল লেন্থ ইজ এক্সপ্রেস অ্যাজ, একটা অবতল আয়নার বক্রতা ব্যাসার্ধ 30 সেন্টিমিটার, সাইন কনভেনশন দিয়ে এর ফোকাল দৈর্ঘ্য কত হবে সেটা জানতে চেয়েছে। দেখো এটা কি, এটা একটা অবতল দর্পণ আঁকলাম আমি, এটা কি ছিল প্রিন্সিপাল এক্সিস, ঠিক আছে, এটা কি ছিল, এটা ছিল সেন্টার অফ কার্ভেচার, ঠিক আছে। আর এখান থেকে এইটা কি ছিল, এটা ছিল রেডিয়াস অফ কার্ভেচার বা আর, ঠিক আছে। এখানে আর বলে দিয়েছে কত, 30 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে ফোকাস দৈর্ঘ্য বা এফ কত হবে সেটা জানতে চেয়েছে। দেখো এখানে রেডিয়াস কোন দিকে আছে, বাঁ দিকে আছে, তাহলে -30 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে ফোকাস কত হয়ে যাবে, মাইনাস রেডিয়াসের অর্ধেক হয়ে যায় না, 30/2, তাহলে কত হয়ে গেল, তাহলে এফ সমান কত পেলাম আমরা, -15 সেন্টিমিটার। দেখো এই যে রেডিয়াসটা ছিল, এই রেডিয়াসের অর্ধেক কি হয়ে যায়, ফোকাস হয়ে যায়। তাহলে আমরা কি জানি, ফোকাস সমান কি হয়ে যায়, রেডিয়াস বাই 2, রেডিয়াস যা থাকে তার অর্ধেক হয়ে যায়। এটা একটা সূত্র তোমরা লিখে রাখো, ফোকাস সমান কি হয়, রেডিয়াসের বাই 2 হয়ে যায়, রেডিয়াসের অর্ধেক হয়ে যায়। আর দেখবে যখন অবতল দর্পণ বলবে তখন কোন দিকে ওর ফোকাসটা পড়ছে সেটা দেখে নেবে, আর উত্তল দর্পণ বললে ওর ফোকাসটা কোন দিকে পড়ছে সেটা দেখে নেবে। তাহলে সাইনটাও তোমরা বুঝতে পারবে, বাঁ দিকে হলে মাইনাস আর ডান দিকে হলে প্লাস। কোনো কিছু যদি বাঁ দিকে থাকে সেটা মাইনাস হয়ে যাবে, আর ডান দিকে থাকলে সেটা প্লাস হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে গেল কি অপশান এ, -15 সেন্টিমিটার। এবার দেখো 50 দাগের কোশ্চেনটা কি বলেছে, 50 দাগের কোশ্চেনটা করার জন্য তোমাদের একটু ধৈর্য লাগবে ভাই। দেখো 50 দাগের কোশ্চেনটা কিছুই নয়, একটা সূত্র তোমরা এক্ষেত্রে জানতে পারবে, সেই সূত্র থেকে কি এই অঙ্কটা করতে হবে।
কি বলছে, টু গেট দ্য রিয়েল রিফ্লেকশন অ্যান অবজেক্ট ইজ প্লেস অ্যাট এ ডিস্টেন্স অফ 30 সেন্টিমিটার ফ্রম এ কনকেভ মিরর উইথ এ ফোকাল লেন্থ অফ 20 সেন্টিমিটার, হোয়াট উইল বি দ্য ডিস্টেন্স অফ ইমেজ ফ্রম মিরর। বাস্তব প্রতিবিম্ব পেতে একটা অবতল দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরত্বে একটা বস্তু স্থাপন করা হয় যার ফোকাল দৈর্ঘ্য কত, 20 সেন্টিমিটার। আয়না থেকে ছবির দূরত্ব কত হবে সেটা জানতে চেয়েছে। বলেছে দেখো এখানে একটা অবতল দর্পণ এঁকেছি এখানে, ঠিক বলেছে। এবার দেখো এখানে একটা বস্তুকে রেখেছে, বস্তুটাকে ইউ, সেটা কত, এই মিরর থেকে কত দূরে রেখে দিয়েছে, এই মিরর থেকে কত 30 সেন্টিমিটার দূরে রেখে দিয়েছে। আর এর ফোকাস কত, এর ফোকাল দৈর্ঘ্য বলে দিয়েছে এফ, এফ কত বলে দিয়েছে 20 সেন্টিমিটার। তাহলে বলছে এর যে প্রতিবিম্বটা তৈরি হবে, এর যে ছবিটা তৈরি হবে সেটা কোথায় তৈরি হবে সেটা আমাদের জানতে চেয়েছে, ঠিক আছে। আর এই কোথায় তৈরি হবে এটা জানতে চাইনি, বলেছে যে এই যে দর্পণ আছে সেই দর্পণ থেকে কত দূরে তৈরি হবে সেটা আমাদের জানতে চেয়েছে। দেখো এক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, কি সূত্র বলো তো, এটা তোমরা মনে রাখবে সবসময় বা লিখে রাখো খাতায় বারবার। এই সূত্র দিয়ে মনে হয় তোমরা ঝোড়া ঝোড়া অঙ্ক পরীক্ষাতে পড়বে, যে তুমি গ্রুপ ডি দিতে যাও, এলপি দিতে যাও, টেকনিশিয়ান দিতে যাও, যাই দিতে যাও, এই সূত্র থেকে তোমাদের ঝোড়া ঝোড়া কোশ্চেন পড়বে আর তোমরা সব ছেড়ে দিয়ে চলে আসবে। আমি বলছি ভাই তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমরা একটু ধৈর্য রাখো, ঠিক বুঝতে পারবে। দেখো এই সূত্রটা কি, 1/f সমান কি হয়, 1/u প্লাস 1/v। এই সূত্রটা তোমরা মনে রাখো, ঠিক আছে। এবার দেখো অবতল দর্পণ ক্ষেত্রে বলেছে, তাহলে এখানে এফ বলে দিয়েছে কত, এফ বলে দিয়েছে 20 সেন্টিমিটার। তাহলে ভাই এটা কি হবে, মাইনাস হবে না প্লাস হবে ফোকাল দৈর্ঘ্য, দেখো এটা বাঁদিকে আছে না, মাইনাস করে দিই। এবার ইউ, ইউ বলে দিয়েছে, ইউ মানে কি বস্তুর দূরত্ব, প্রতি আয়না থেকে বস্তুর দূরত্ব কত সেটাকে আমরা ইউ ধরি। ইউ সমান কি জানি, 30 সেন্টিমিটার। তাহলে ইউ কোন দিকে আছে, ইউ সব সময়ের জন্য মাইনাস হবে, তাহলে এখানে -30 জানলাম। তাহলে এখানে ভি, যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটা কত হবে সেটা জানতে চেয়েছে, তাহলে ভি কত সেটা জানতে চেয়েছে। এবার দেখো আমরা এই সূত্রে ফেলে দেবো, দেখো কি হবে, 1/f, 1/f এর মান কত, 1/-20 সমান কি হবে, 1/u, 1/u মানে 1/-30 প্লাস 1/v। এবার দেখো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কি হবে, বা পরের লাইনে কি লিখছি, 1/-20, যদি এই 1/-30টাকে এদিকে আনি তাহলে কি হয়ে যাবে, প্লাস 1/30 হয়ে যাবে, সমান কি হয়ে যাবে, 1/v হয়ে যাবে। এবার দেখো এটা যদি ক্যালকুলেশন করি কি হবে, দেখো তাহলে বা লিখছি, তাহলে লসাগু কত হবে, 60 হবে, তাহলে 20×3 = 60, তাহলে -3, এটা কি হবে +2 হয়ে যাবে, সমান 1/v। তাহলে এটা যদি করি দেখো, তাহলে -1/60 সমান 1/v। তাহলে এটা যদি উল্টে দিই পুরোটাই, তাহলে ভি সমান কি হয়ে যাবে, -60 হয়ে যাবে, 60 সেন্টিমিটার। তাহলে দেখো এখানে অ্যান্সার কোথায় আছে, দেখো 60 সেন্টিমিটার, দেখো অপশান এতে আছে। আর অবতল দর্পণ মানে কি হবে, তার প্রতিবিম্ব বাঁ দিকেই তৈরি হবে, তাহলে ওই জন্য এখানে দেখো মাইনাস অ্যান্সার এসছে বাঁ দিকে বলে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি 60 সেন্টিমিটার, অপশান এ এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। তাহলে কি করলাম প্রথম থেকে আরেকবার বলছি, একটা সূত্র তোমরা মনে রাখবে, 1/f সমান 1/v প্লাস 1/u, সেই সূত্রে বসিয়ে দিলাম। এবারে যেহেতু এটা অবতল দর্পণ তার এর ফোকাস মাইনাস হয়ে যাবে, বা বস্তু যেটা রেখেছি সেটাও মাইনাস হয়ে যাবে। এখন তাদের কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য সেন্টার অফ কার্ভেচার অফ এ স্পেরিক্যাল মিরর, গোলাকার আয়নার বক্রতা কেন্দ্র কি, দেখো এর অপশান এ অ্যান্সার হয়ে যাবে কি, ইট ইজ দ্য সেন্টার অফ দ্য হলো স্পেয়ার অফ হুইচ স্পেরিক্যাল মিরর ইজ এ পার্ট, এটি একটি ফাঁপা গোলকের কেন্দ্র যার একটা অংশ গোলাকার আয়না। দেখো এই সেন্টার অফ কার্ভেচার কি জানি আমরা, ধরো এটা একটা দর্পণ, ঠিক আছে, এই দর্পণটা যে গোলকের ভাগ ছিল, ঠিক আছে, তার যে কেন্দ্র ছিল, তার যে সেন্টার ছিল, সেটাই তো এখানে সেন্টার অফ কার্ভেচার। তাহলে এই যে, আর অপশান এতে সেই কথাটাই বলেছে। চলো 52 কোশ্চেনটা কি বলছে দেখি, দ্য পয়েন্ট অ্যাট হুইচ অল দ্য রে মিট ইজ কল, যে বিন্দুতে সমস্ত রশ্মি মিলিত হয় তাকে বলা হয় কি, যে বিন্দুতে সব রশ্মিগুলো মিলিত হয়, এটা কি অবতল দর্পণ, এটা কি প্রিন্সিপাল অ্যাক্সিস, যে বিন্দুতে একটা রশ্মি এখান থেকে গেল, এখান থেকে প্রতিফলিত হয়ে গেল, আবার একটা এখান থেকে গেল, এখান থেকে প্রতিফলিত হয়ে গেল, এই যে বিন্দু, এই যে বিন্দুতে মিলিত হয় সেটাকে বলা হয় ফোকাস। তাহলে যে বিন্দুতে সব রশ্মিগুলো, সে তুমি যেখান থেকে কাটো, এখান থেকে আবার কাটো, সে দেখবে ফোকাস থেকে যাবে, আবার এখান থেকে কাটো, সে ফোকাস থেকে যাবে, ঠিক আছে। তাহলে যে বিন্দুতে সব রশ্মিগুলো মিলিত হয় তাকে কি বলা হয়, তাকে বলা হয়, অপশান ডিতে আছে দেখো, ফোকাস।
53 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ লোকেটেড অন দ্য পলিশ সারফেস অফ দ্য মিরর, নিচের কোনটি আয়নার পলিশ পৃষ্ঠে অবস্থিত। দেখো এইটা কি একটা আয়না, এটা পলিশ করা থাকে এর পিছনের দিকে, ঠিক আছে। এবার এই পলিশ পৃষ্ঠে অবস্থিত কে আছে, একমাত্র পোল, POLE, পোল বা মেরু। সেটা দেখো কোথায় আছে, অপশান সিতে আছে। তাহলে 53 অ্যান্সার হয়ে যাবে কি অপশান সি। 54 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য রিলেশন বিটুইন ফোকাল লেন্থ অ্যান্ড রেডিয়াস অফ কার্ভেচার অফ এ মিরর, একটা আয়নার ফোকাল দৈর্ঘ্য এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি। দেখো আমি বলেছিলাম কি রেডিয়াস যা হয় তার অর্ধেক হয়ে যায় কি ফোকাস। দেখো এই পোর্শনটা কোথায় আছে দেখো, বা এটাকে আবার আমরা কি লিখতে পারি, দেখো আর সমান কি হয় 2f হয়ে যায়। দেখো এই দুটোর মধ্যে যে কোনো একটা হয়ে যাবে। আরে ভাই এখানে দেখো আর যদি থাকে এই দুইটা এর সাথে গুণ করে দিয়েছি, দেখো আর সমান 2f, তাহলে কোথায় আছে দেখো অপশান সিতে আছে। দেখো আর সমান 2f, তাহলে 54 অ্যান্সার হয়ে গেল কি অপশান সি। 55 থেকে কি বলছে দেখো, দ্য ফোকাল লেন্থ অফ এ স্পেরিক্যাল মিরর, একটা গোলাকার আয়নার ফোকাল দৈর্ঘ্য কি। তাহলে একটা গোলাকার আয়নার ফোকাল দৈর্ঘ্য কি হয়, রেডিয়াস অফ কার্ভেচার যেটা আর থাকে তার অর্ধেক হয়ে যায়। তাহলে দেখো এখানে কোথায় আছে, অপশান সিতে আছে, হাফ অফ ইটস রেডিয়াস অফ কার্ভেচার, তার বক্রতা ব্যাসার্ধর অর্ধেক হয়ে যায়। তাহলে 55 অ্যান্সার হয়ে গেল অপশান সি। 56 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, ড্যাশ ইজ অলসো কল কনভার্জিং মিরর, ড্যাশকে কনভার্জেন্ট মিরর বলা হয়। তাহলে কি কনভার্জিং মিরর, কনভার্জিং মানে কি, কনভার্জিং মানে হচ্ছে এক জায়গায় মেলানো, ঠিক আছে। দেখো এই মিররটা কি করে, এটা কি অবতল দর্পণ, এখানে যে রশ্মিগুলো আমরা পাঠাই, কি ছিল এটা প্রিন্সিপাল অ্যাক্সিস, এখানে যে রশ্মিগুলো পাঠায় দেখো এই জায়গাটা কি হয় একটা জায়গায় মিলিত হয়, ঠিক আছে। রশ্মিগুলো কি হয় একটা জায়গায় মিলিত হয়, আর এটা প্রকৃতভাবে মিলিত হচ্ছে, তাহলে এটা এই জন্য এটাকে বলা হয় কি কনভার্জিং মিরর, বা এই কনভার্জিং মানে কি অভিসারী, অভিসারী, ঠিক আছে, বা অভিসারী বলা হয়, কনভার্জিং মানে কি অভিসারী। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কি অপশান বি, কনকেভ মিরর, অবতল দর্পণ। 57 এর কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট উইথ রেসপেক্ট টু দ্য মিরর ইকুয়েশন, মিরর সমীকরণের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিরই সঠিক। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে দেখো অপশান বি, অল ডিস্টেন্স মাস্ট বি মেজর ফ্রম দ্য মিরর পোল, সমস্ত দূরত্ব অবশ্যই আয়নার মেরু থেকে পরিমাপ করতে হবে। তাহলে যখন আমরা মিরর ইকুয়েশনে যে লিখেছিলাম, মিরর ইকুয়েশনে কী ছিল, 1/f সমান 1/v প্লাস 1/u, এই যে এখানে এ ভি ইউ এই যে মাপগুলো করব সেটা কি করব না, সেটা যে দর্পণের মেরু আছে, এটা ধরো একটা দর্পণ, এই দর্পণের মেরু থেকে সবসময় আমরা মাপবো, এই এফ এর মান বলো, ভির মান বলো আর ইউর মান বলো, সবসময় কি করব এই মেরু থেকে মাপবো। 58 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, এ কনভেক্স মিরর ফোকাল লেন্থ এফ ইজ ইমার্স ইন এ ফ্লুইড, এ ফ্লুইডের পরম প্রতিসরাঙ্ক কত বলছে 4/3, এটা লিখে রাখো মিউ, মিউ মিউ মানে কি পরম প্রতিসরাঙ্ক, সেটা কি 4/3 বলেছে। দ্য ফোকাল লেন্থ অফ দ্য মিরর ইন এ লিকুইড উইল বি, ওই দর্পণের কি হবে ফোকাল লেন্থ কত হবে ওই লিকুইডে, ঠিক আছে। এটা তাহলে লিখে নাও মিউ সমান 4/3, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে দেখো অপশান বি 4/3 এফ। 59 কোশ্চেনটা কি বলছে দেখো, এ কার্ভ মিরর হুজ রিফ্লেক্টিং সারফেস ইজ কার্ভ ইনওয়ার্ড সাইড ইজ কল্ড, একটা বাঁকা আয়না যার প্রতিফলনকারী পৃষ্ঠটি ভিতরের দিকে বাঁকানো তাকে কি বলা হয়। দেখো এটা একটা আয়না যার প্রতিফলন পৃষ্ঠটা ভিতরের দিকে বাঁকানো, তাহলে সেটাকে কি বলা হয়, দেখো এই আয়নাকে কি বলা হয়, এটাকে বলা হয় অবতল দর্পণ বা কনকেভ মিরর। দেখো অপশান এ, 59 অপশান এ অ্যান্সার হয়ে যাবে। 60 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, এ স্পেরিক্যাল মিরর উইথ রিফ্লেক্টিং সারফেস ইজ কার্ভ ইনওয়ার্ড, এই একই কোশ্চেন দেখো, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অবতল দর্পণ। 61 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, ইফ ইউ লুক ইনটু এ মিরর অ্যান্ড ফাইন্ড দ্যাট দ্য ইমেজ ইজ স্মলার দ্যান ইউ দেন দ্য টাইপ অফ মিরর ইজ, আপনি যদি একটা আয়নায় তাকান এবং দেখতে পান যে প্রতিবিম্বটি আপনার থেকে ছোট, তাহলে আয়নার ধরন কি হবে সেটা জানতে চেয়েছে। দেখো প্রকৃত যে ছবি থাকে তার থেকে ছোট দেখার জন্য আমরা কি দর্পণ ব্যবহার করা হয়, কনভেক্স মিরর, কনভেক্স মিরর বা তল দর্পণ। তাহলে প্রকৃত যে ছবি থাকে তার থেকে ছোট দেখার জন্য আমরা কি দর্পণ ব্যবহার করি, উত্তল দর্পণ, তাহলে অপশান ডি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে।
আর যদি বড় দেখার জন্য বলি তাহলে হয়ে যাবে অবতল দর্পণ। ৬২ দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ স্পেরিক্যাল মিরর? গোলাকার আয়নার ধারণা কি? ওটা কিসের জন্য হয়? গোলাকার আয়নায় কি হয়? আলোর প্রতিফলন হয়। দেখো অপশান ডি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। ৬৩ দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু? নিচের কোন বিবৃতিটি সত্য? দেখো এটা ডি আছে, দেখো ডি অ্যান্সার হয়ে যাবে। রেডিয়াস অফ কার্ভেচার ইকুয়াল টু টুইস অফ দ্য ফোকাল লেন্থ। ফোকাল দৈর্ঘ্য দ্বিগুণ সমান হয়ে যাবে বক্রতা ব্যাসার্ধ বলছে এখানে। দেখো রেডিয়াস বাই 2 সমান কি হয়? ফোকাল লেন্থ। আবার কি বলছে? রেডিয়াস সমান 2f হয়ে যাবে। এই কোশ্চেনটা সঠিক। তাহলে ৬৩ অ্যান্সার কি হয়ে গেল? অপশান ডি। ৬৪ দাগের কোশ্চেনটা কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ মিরর? মিরর ফর্মুলা আমরা কি পেয়েছিলাম? 1/f সমান 1/v প্লাস 1/u। এই সূত্রটা আমরা জানি মিরর ফর্মুলা। দেখো এটা কোথায় আছে? এখানে এই অপশানগুলোর মধ্যে দেখো অপশান সিতে আছে এই অ্যান্সারটা। তাহলে সি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। 1/u প্লাস 1/v সমান 1/f। ৬৫ দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, ইন দ্য মিরর ফর্মুলা হোয়াট ডাজ ভি ইন্ডিকেট? মিরর সূত্রে ভি কি নির্দেশ করে? দেখো ইউ কি নির্দেশ করে প্রথমে জেনে নিই। ইউ মানে বস্তুর দূরত্ব, ঠিক আছে। আর ভি কি? ভি হলো প্রতিবিম্বের দূরত্ব। তাহলে ইউ যদি বলে বস্তুর দূরত্ব আর ভি বলে প্রতিবিম্ব দূরত্ব। আর এফ মানে কি? ফোকাল দৈর্ঘ্য। ফোকাল দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে এখানে ইউ জানতে চেয়েছে, ইউ মানে কি? বস্তুর দূরত্ব। তাহলে কি হয়ে যাবে? অপশান বি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অবজেক্ট ডিস্টেন্স। 66 কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ মিরর ইজ ইউজ অ্যাজ এ রিয়ার ভিউ মিরর ফর দ্য ওয়াইডার ফিল্ড অফ এ ভিউ ইন এ ভেহিক্যাল? যানবাহনে বিস্তৃত ক্ষেত্র দেখার জন্য রিয়ার ভিউ মিরর হিসাবে কোন আয়না ব্যবহার করা হয়? তাহলে পিছনে দেখার জন্য কোন আয়না ব্যবহার করা হয়? অপশান ইয়েতে দেখো কনভেক্স মিরর বা উত্তল দর্পণ। ৬৭ কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট উইল বি দ্য ফোকাল লেন্থ অফ এ স্পেরিক্যাল মিরর উইথ রেডিয়াস অফ কার্ভেচার আর? বক্রতা ব্যাসার্ধ আর সহ একটা গোলাকার আয়নার ফোকাল দৈর্ঘ্য কত হবে? তাহলে আমরা কি জানি? ফোকাল দৈর্ঘ্য সমান কি হয়? রেডিয়াস বাই 2 হয়ে যায়। তাহলে দেখো এখানে কোথায় আছে? অপশান এ এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। ৬৮ কোশ্চেনটা কি বলছে দেখো, স্পেরিক্যাল মিরর উইথ রিফ্লেক্টিং সারফেস কার্ভ আউটওয়ার্ড ইট ইজ কল? প্রতিফলিত পৃষ্ঠ বাঁকার সঙ্গে গোলাকার আয়নার বাইরের দিকে প্রতিফলক পৃষ্ঠটা আছে। এটা একটা গোলাকার আয়না। এটা একটা গোলাকার আয়না যার প্রতিফলক পৃষ্ঠটা কি হয়? যার প্রতিফলক পৃষ্ঠ এই পোর্শনটা কি হয়? এই পারে এটা কি প্রতিফলক পৃষ্ঠ, আর এদিকে কি করা আছে? পেন্ট করা আছে। এইটা প্রতিফলক পৃষ্ঠ। তাহলে এর প্রতিফলক পৃষ্ঠটা কোন দিকে? বাইরের দিকে। এই জন্য এটা কি হয়ে যায়? কনভেক্স মিরর বা উত্তল দর্পণ। দেখো কোথায় আছে? অপশান সিতে আছে কনভেক্স মিরর। দেখো 69 কোশ্চেনটা কি বলছে দেখো, অ্যান অবজেক্ট ইজ প্লেস ইন ফ্রন্ট অফ এ কনভেক্স মিরর হোয়াট কাইন্ড অফ ইমেজ উইল বি মেড? একটা বস্তু একটা উত্তল আয়নার সামনে স্থাপন করা হয়, কি ধরনের ছবি তৈরি হবে সেটা জানতে চেয়েছে। দেখো এটার অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ভার্চুয়াল ইরেক্ট স্মল সাইজ বিটুইন পোল অ্যান্ড ফোকাস। ভার্চুয়াল তৈরি হবে, ঠিক আছে। ইরেক্ট মানে কি? সোজা। আর কি তৈরি হবে? স্মল সাইজ, আকারে ছোট হবে। বিটুইন পোল অ্যান্ড ফোকাস, পোল এবং ফোকাসের মধ্যে তৈরি হবে। তাহলে কি কি হয়? এটা কনভেক্স মিররের এখানে কনভেক্স মিরর, বা এটাকে কি বলা হয়? উত্তল দর্পণ। কনভেক্স মিরর বা উত্তল দর্পণ। এই উত্তল দর্পণে কি কি হয়? হ্যাঁ, 1 নম্বরে লেখো ভার্চুয়াল, ঠিক আছে। ভার্চুয়াল মানে কি? ঠিক আছে। 2 নম্বরে কি আছে? ইরেক্ট, ইরেক্ট। ইরেক্ট মানে কি? সোজা, ঠিক আছে। 3 নম্বরে কি হয়? দেখো স্মল সাইজ মানে আকারে ছোট হয়। এবার দেখো 4 নম্বরে কি হবে বলো? 4 নম্বরে হবে যে প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে? পোল আর ফোকাসের মাঝখানে তৈরি হবে। 70 কোশ্চেনটা কি বলছে দেখো, ইফ এ কনভেক্স মিরর ইজ ইউজ টু ক্রিয়েট এ রিফ্লেকশন অফ এ রিয়েল অবজেক্ট হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ফলস? নিচের একটা উত্তল দর্পণ একটা বাস্তব বস্তুর প্রতিফলন তৈরি করতে ব্যবহার করা হয়, তাহলে
নিচের কোন বিবৃতিটি মিথ্যা? উত্তল দর্পণের ক্ষেত্রে কোনটা মিথ্যা সেটা জানতে চেয়েছে। দেখো উত্তল দর্পণের ক্ষেত্রে কি কি হয় একটু আগে আমি জানলাম। 1 নম্বরে জেনেছিলাম কি ভার্চুয়াল। 2 নম্বরে কি হয়? 2 নম্বরে হয় ইরেক্ট বা সোজা। 3 নম্বরে কি বলেছিলাম? 3 নম্বরে বলেছিলাম যে কি হয় স্মল সাইজ। ঠিক আছে। আর 4 নম্বরে বলেছিলাম কি কোথায় তৈরি হবে? ফোকাস আর পোলের মাঝখানে প্রতিবিম্বটা তৈরি হবে। এবার দেখো এখানে কি কি আছে, দেখো ছবিটি বাস্তব হবে, ছবিটি রিয়েল হবে। অপশন বিতে কি বলছে দ্য ইমেজ ইজ স্মল, এটা তো ঠিক বলছে। সিতে কি বলছে দ্য ইমেজ ইজ ডিরেক্ট, ছবিটি সোজা হবে। অপশন ডিতে কি বলছে দ্য ইমেজ ইজ ফর্ম বিটুইন পোল অ্যান্ড ফোকাস, এটাও ঠিক বলছে। তাহলে এখানে ভুল কোনটা বলছে? অপশন এটাই ভুল বলছে। দেখো দ্য ইমেজ ইজ রিয়েল, তা ইমেজটা তো বাস্তবে তৈরি হচ্ছে না, এটা কি হয়? এটা তো সৎ নয়। রিয়েল মানে কি সৎ, এটা তো সৎ নয়, এটা কি ভার্চুয়াল বা অসৎ। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি অপশান এ। 71-এর কোশ্চেনটা কি বলছে দেখো, ইফ দ্য ফোকাল লেন্থ অফ এ মিরর ইজ +15 ইট ইজ, যদি একটা আয়নার ফোকাল দৈর্ঘ্য 15 সেন্টিমিটার হয় তাহলে আয়নাটি, দেখো প্লাস মানে কি নিশ্চয়ই এর ফোকাল দৈর্ঘ্য কোন দিকে আছে বলো তো? ডান দিকে আছে। দেখো এটা কি দর্পণ হয়? যে দর্পণের ফোকাল দৈর্ঘ্য ডান দিকে থাকে তা হয়ে যাবে তোমাদের তল দর্পণ। উত্তল দর্পণের কি হয়? এটা তো কি হয়ে যায়, এটা বৃত্তের অংশ, এটা কি ছিল সেন্টার, এটা কি ছিল এটা ফোকাস, তাহলে এর ফোকাস দেবো কোন দিকে? ডান দিকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান সি কনভেক্স মিরর। 72-এর কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য শেপ অফ দ্য ইমেজ ফ্রম বাই দ্য কনভার্জিং মিরর হোয়েন প্লেসিং অ্যান অবজেক্ট অ্যাট দ্য মেন ফোকাস উইল বি, মূল ফোকাসে একটা বস্তু স্থাপন করার সময় কনভার্জিং মিরর, ঠিক আছে, দ্বারা গঠিত চিত্রের আকৃতি কি হবে? দেখো কনভার্জিং মিরর কাকে বলে? কনভার্জিং মিরর বলা হয় অবতল দর্পণকে। অবতল দর্পণ কি করে? যে রশ্মিগুলো যায় সবগুলো কি করে? কনভার্জিং করে, মানে কি অভিসারী, এটাকে বলা হয় অভিসারী দর্পণ, বা অবতল দর্পণকে অভিসারী দর্পণ বলা হয়। ঠিক আছে, এবার একটা অভিসারী দর্পণে কি হয়? মূল ফোকাসে একটা বস্তু রাখা হয়েছে, তাহলে এটা একটা অবতল দর্পণ। ঠিক আছে, এর যে প্রতিবিম্বটা তৈরি হবে এটা কি ছিল? এটা সেন্টার ছিল, এটা অনন্ত ছিল, বাবাসীম ছিল, এটা কি ছিল? ফোকাস। তাহলে এখানে একটা বস্তুকে ও রেখে দিচ্ছে, তাহলে এর প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? এই অসীমে তৈরি হবে। আর কি হবে? বস্তুর থেকে অনেক বড় তৈরি হবে। তাহলে দেখো এখানে কি হবে? 72-এর অ্যান্সার হয়ে যাবে অপশান এ হাইলি ম্যাগনিফাইড, অনেকটা বড় হবে, বস্তু যেটা থাকবে তার থেকে অনেক বড় হয়ে যাবে। তাহলে 72-এর অ্যান্সার হবে কি অপশান এ। 73 থেকে কোশ্চেনটা কি বলছে দেখো, অ্যান অবজেক্ট ইজ প্লেস ইন ফ্রন্ট অফ এ কনভেক্স মিরর অ্যাট এ পয়েন্ট বিটুইন দ্য ইনফিনিটি অ্যান্ড দ্য পোল অফ দ্য মিরর, দ্য ইমেজ ফ্রম উইল বি, একটা বস্তুকে একটা অবতল দর্পণের সামনে অসীমতা এবং আয়নার মেরুর মধ্যে একটা বিন্দুতে রাখা হয়, তাহলে তার ইমেজ কোথায় তৈরি হবে সেটা জানতে চেয়েছে। দেখো এটা কি কনভেক্স মানে উত্তল দর্পণ, আঁকলাম আমি উত্তল দর্পণ। এর কি করছে? একটা বস্তুকে অসীম এবং পোল এর মধ্যে রাখছে, অসীম এবং পোল, এটাকে পোল আর এটা অসীম, এর মধ্যে রাখছে। ধরো এইখানে একটা বস্তুকে রেখে দিয়েছে, তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? তার প্রতিবিম্ব তৈরি হবে দর্পণের এই পাশে তৈরি হবে। কি হবে? প্রতিবিম্বটা কি হবে? অসৎ হবে। আর কি হবে? সোজা হবে। আর কি হবে? বস্তুর থেকে ছোট হবে, বস্তুর থেকে ছোট হবে। তাহলে দেখো কোথায় আছে? অপশান সিতে আছে, দেখো ভার্চুয়াল অ্যান্ড স্মল, ভার্চুয়াল এবং মানে কি অসৎ এবং ছোট, অপশান সি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। আশা করি তোমরা কোশ্চেনগুলো দেখেই অ্যান্সার আমার আগেই অ্যান্সার করে দিচ্ছ। ঠিক আছে, তোমরা ভিডিওটা বন্ধুদের কাছেও শেয়ার করে দাও, আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। আর যদি কোনো টপিক তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, আমি তোমাদের সেগুলো করব, সেই টপিক নিয়ে আলোচনা করব। আর তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, বা তোমরা কোনো সমস্যা হলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, 62 94 91 03 92, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো তোমরা। 74 দাগে কোশ্চেনটা কি বলছে দেখো, ইফ অ্যান অবজেক্ট ইজ প্লেস বিটুইন দ্য ফোকাস অ্যান্ড দ্য পোল অফ এ কনকেভ মিরর হোয়াট উইল বি দ্য টাইপ অফ ইমেজ ফর্ম, একটা অবতল দর্পণে ফোকাস এবং মেরুর মাঝখানে একটা বস্তু স্থাপন করা হলে
চিত্ত কি হবে সেটা জানতে চেয়েছে। দেখো এটা কি, এটা একটা বোতল দর্পণের ডান দিকে কি করে দিলাম, পেন্ট করে, ঠিক আছে। এটা কি ছিল, এটা ফোকাস ছিল, এটা সেন্টার ছিল, এটা কি ছিল, পোল, ঠিক আছে। একটা অবতল দর্পণ ফোকাস এবং মেরুর মাঝখানে রেখেছে। এই যে ফোকাস আর এই যে মেরু এফ এবং পির মাঝখানে এখানে একটা বস্তুকে রেখে দিয়েছে। তাহলে আমি কি বলেছিলাম, ফোকাস এবং পোলের মাঝখানে হলে কি হবে, প্রতিবিম্ব কোন দিকে তৈরি হবে, দর্পণের এই পাশে তৈরি হবে, এখানে তৈরি হবে। আর ফোকাস এবং পোলের মধ্যে যদি কোনো বস্তু থাকে সেটা কি হয়ে যাবে, বস্তুর ডান দিকে তৈরি হয়ে যাবে প্রতিবিম্বটা, সেটা কি হবে, ডিরেক্ট হবে, আর ইসি ডিরেক্ট মানে সোজা। আর কি হবে, ভার্চুয়াল হবে, ভার্চুয়াল নাকি অসৎ হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি আছে, অপশন বি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে, 74-এর অপশন বি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে, ভার্চুয়াল তৈরি হবে। 75 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য ফোকাল লেন্থ অফ এ কনভেক্স মিরর, একটা উত্তল আয়নার ফোকাল দৈর্ঘ্য কি হবে, এটা একটা কি, এটা একটা উত্তল আয়না, এর ফোকাল দৈর্ঘ্য কোন দিকে, ডান দিকে, এটা কি ছিল, এটা সি, এটা কি ছিল ফোকাল, তাহলে এর ফোকাল দৈর্ঘ্য কি, ফোকাল দৈর্ঘ্য তো এর ছিল পজিটিভ, ডান দিকে কোনো কিছু হলে পজিটিভ, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি, পজিটিভ বা ধনাত্মক। ৭৩-এর কোশ্চেনটা কি বলছে দেখো, when an object is placed at infinity in front of a concave mirror its image is at, অবতল আয়নার সামনে যখন একটা বস্তুকে অসীম রাখা হয় তখন তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে। এটা আশা করি তোমরা অ্যান্সার তুক্কা মেরেই দিয়েছো এতক্ষণ। দেখো তাও আমি বুঝিয়ে দিচ্ছি, এটা একটা অবতল আয়না, ঠিক আছে। এটা কি ছিল, এটা ফোকাস, এটা কি ছিল সেন্টার, এটা কি ছিল অসীম। তাহলে একটা বস্তুকে তুমি অসীমে রেখেছো, তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, তার প্রতিবিম্ব তৈরি হবে ফোকাসে। তাহলে একটা বস্তুকে যদি তুমি অসীমে রাখো তার প্রতিবিম্ব তৈরি হবে ফোকাসে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান এ। ৭৭ দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, when an object is placed outside the center of a curvature of a concave mirror the image will form, অবতল আয়নার বক্রতা কেন্দ্রের বাইরে কোনো বস্তুকে স্থাপন করা হলে চিত্রটি কোথায় তৈরি হবে সেটা জানতে চেয়েছে। দেখো এটা একটা অবতল আয়না হচ্ছে, এটা এফ, এটা সি, আর এটা কি ইনফিনিটিভ। তাহলে বলছি একটা বস্তুকে বক্রতা কেন্দ্র যা আছে তার বাইরে রেখেছে, বক্রতা কেন্দ্র তার বাইরে এখানে, তাহলে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, দেখো ফোকাস আর সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে। তাহলে দেখো অপশন ডি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে, বিটুইন এফ এন্ড সি, ফোকাস এবং কার্ভেচারের মাঝখানে হবে। ৭৮-এর কোশ্চেনটা কি বলছে, ডেন্টিস্ট ইউজ এ কনকেভ মিরর বিকজ দ্য ইমেজ ফিল্ড অন ইট, বলছে ডেন্টিস্টরা যে অবতল দর্পণ ব্যবহার করে কারণ কি, তাহলে ডেন্টিস্টরা যে অবতল দর্পণ ব্যবহার করা হয় সেটা কি হয় না ভার্চুয়াল অ্যান্ড লার্জ, অপশন ডি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। 79 কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য মিরর ইউজ ইন দ্য হেডলাইট অফ ভেহিকেল, যানবাহনের হেডলাইটে ব্যবহৃত মিররটি কি সেটা জানতে চেয়েছে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কি, দেখো অপশন ডি, কনকেভ মিরর বা অবতল আয়না। 80 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, 80 দাগের কোশ্চেনটা এই ভিডিওর শেষ কোশ্চেন, তোমরা আর একটু ধৈর্য ধরো। অ্যান অবজেক্ট ইজ প্লেস অ্যাট দ্য সেন্টার অফ কার্ভেচার অফ এ কনকেভ মিরর হোয়াট উইল ইটস রিফ্লেকশন অকার, একটা অবতল আয়নার বক্রতা কেন্দ্রে একটা বস্তু স্থাপন করা হয়, এর প্রতিফলন কোথায় ঘটবে। এটা একটা অবতল আয়না, ঠিক আছে, হচ্ছে এর কোথায় রাখছে না এর সিতে রাখছে, এটা সি বক্রতা কেন্দ্র, এটা এফ, আর এটা অসীম ছিল। এবার একটা বস্তুর বক্রতা কেন্দ্রে সিতে রেখেছে, তাহলে তার প্রতিবিম্ব কোথায় হবে, এখানে একটা বস্তুকে রেখে দিয়েছে, তার প্রতিবিম্ব কোথায় হবে, সিতে হবে। তাহলে বিয়ন্ড দ্য সেন্টার অফ কার্ভেচার বক্রতা, না সেন্টার অফ কার্ভেচার বক্রতা কেন্দ্রেই তৈরি হবে, অপশন ডি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। তাহলে 80-র অ্যান্সার হলো কি, অপশন ডি। এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের কাছে অসংখ্য পরিমাণে শেয়ার করো, যাতে প্রত্যেক বন্ধু তোমরা এবছর রেলওয়েতে বা বিভিন্ন এক্সামে তোমরা সিলেকশন নিতে পারো।